রথযাত্রা নিয়ে আজকের গল্পটা একেবারে অন্যরকম। রথ বলতেই আমাদের পুরীর জগন্নাথ দেবের রথের কথাই মনে পড়ে, কিন্তু সূর্যদেব থেকে মা তারা, বৌদ্ধ জৈন থেকে আদিবাসীদের দেবদেবীর সঙ্গেও রথযাত্রা জুড়ে আছে। তাই এই পর্বে রথযাত্রার ইতিহাসের খোঁজে আমরা ফিরে যাব পুরীর রথের ইতিহাস ছাড়িয়ে আরও হাজার খানেক বছর পিছনে, বৈদিক যুগেরও আগে। খুঁজে দেখব কোথায় নিহিত আছে আমাদের এই গুরুত্বপূর্ণ পার্বণটার ইতিহাস। উড়িষ্যা ছাড়িয়ে ভারতের উত্তরে দক্ষিণে, ভারত ছাড়িয়ে মিশরে, মেসোপটেমিয়ায় খুঁজব বৈদিক গল্প। সে যে ইন্দ্রদেব উষা অদিতির রথ ভেঙেছিলেন, অর্থাৎ কোথায় কোথায় ছড়িয়ে আছে কী সব সংকেত। রথ সাজানো, রথ টানা, রথের মেলায় আমাদের নানান স্মৃতি ছোটবেলা জুড়ে। আজ সেই রথযাত্রার শিকড়টাকে খুঁজি চলুন। ইউটিউবে এরকম কোনো পর্ব এর আগে হয়নি, আর ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। চলুন তাহলে শুরু করি। তবে রথের গল্পের দড়িতে টান দেওয়ার আগে একটা ছোট্ট খবর শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের খুব আদরের ফ্যাশন আর হোম ডেকর ব্র্যান্ড রীতি গুটি গুটি পায়ে যাত্রা শুরু করেছে। সুন্দর, রুচিশীল, কোয়ালিটি প্রোডাক্ট সুলভে আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ভিডিওটা দেখে একবার ঘুরে আসবেন রীতির ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ঘর সাজানোর শখ থাকলে কথা দিচ্ছি, নিরাশ হবেন না। চলুন জয় জগন্নাথ বলে এবার রথের গল্পটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এই রথযাত্রা শুরু হলো কবে? এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো রথযাত্রা বলা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাকে। মোটামুটিভাবে দ্বাদশ শতক থেকে, মানে প্রায় 850 বছর ধরে চলছে সেই ট্র্যাডিশন। তবে সেটাই কিন্তু শুরু নয়, কারণ রথ ব্যাপারটা এদেশে রয়েছে সিন্ধু সভ্যতার সময় থেকেই। তারপর সেখান থেকে রূপ পেয়েছে রথযাত্রা উৎসব। কিভাবে, সে কথায় আসছি। আগে দেখি রথের ব্যবহার কত প্রাচীন। দেখুন, নিত্য প্রয়োজনের যানবাহন রূপে রথের ব্যবহার শুরু হয়েছিল আগে থেকেই। খ্রিস্টপূর্ব 3000 অব্দে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল ইত্যাদি অঞ্চলে আমরা চাকা ও রথের চিহ্ন পেয়েছি। হরপ্পা থেকে পাওয়া গেছে অনেক ছোট ছোট টেরাকোটার গাড়ির মডেল, যা শিশুদের খেলনার মতো দেখতে। মহারাষ্ট্রের দৈমাবাদে তামার তৈরি এই মিনিয়েচার মডেলটা পাওয়া গেছে। এটা মোটামুটি 4000 বছর আগের। মোটামুটি এই সময় আরেকটা চমৎকার আবিষ্কার সম্প্রতি হয়েছে উত্তরপ্রদেশের সিনাউলিতে। সেখানে একটা আস্ত রথ পাওয়া গেছে এক ব্যক্তির সমাধির মধ্যে থেকে। এগুলো সবই লেট হরপ্পান সময়ের। আরেকটু পরে বৈদিক যুগে আমরা রথের প্রচুর ব্যবহার লক্ষ্য করব, যখন ঘোড়ায় টানা দ্রুত গতির রথ আসবে। নিরেট চাকার বদলে ব্যবহার শুরু হবে স্পোকযুক্ত হালকা চাকার। চাকা হালকা হলে তবেই তো রথের গতি বাড়বে। বেদে মহাভারতের যুদ্ধে রথের ব্যবহার ভুরি ভুরি। রথ না হয় হলো, কিন্তু যানবাহন থেকে এই রথযাত্রার পার্বণ হয়ে উঠল কিভাবে? এই গল্পটা বলতে গেলে শুধু ভারত নয়, আমাদের একবার ঢুঁ মারতে হবে প্রাচীন মেসোপটেমিয়া, ইজিপ্টে। সেখানকার রথের গল্পের সঙ্গে মিলিয়ে দেখলে কিভাবে রথ থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান রূপে রথযাত্রার ধারণা উঠে আসছে, তার একটা আভাস পাওয়া যাবে। পৌরাণিক কাহিনীতে নিশ্চয়ই শুনেছেন যে সূর্যদেব রথে করে পূর্ব থেকে পশ্চিম আকাশে পরিভ্রমণ করেন, যার ফলে দিনরাত্রি হয়। দিনরাত্রির কারণটা আজ আমরা ছোট থেকে স্কুলে পড়ি। আমরা জানি যে পৃথিবীর আবর্তনার পরিক্রমণের জন্যই দিনরাত্রি, ঋতু পরিবর্তন ইত্যাদি হয়। কিন্তু হাজার হাজার বছর আগে মানুষ দেখত সূর্য একদিকে উঠে অন্যদিকে অস্ত যায়। তারা সেটাকেই রথে চড়ে সূর্য দেবতার আকাশ পরিভ্রমণ হিসাবে কল্পনা করে নিয়েছিল। এটা শুধু কিন্তু প্রাচীন ভারতে নয়, পৃথিবীর অন্যান্য সকল প্রাচীন সভ্যতাতেও এই লোকধারণা আপনি দেখতে পাবেন। আপনি যদি 4500 বছর আগে বা 4000 বছর আগে পিছিয়ে যান মেসোপটেমিয়ায়, সেখানে দেখবেন যে সেখানকার মানুষের বিশ্বাস ছিল সূর্য দেবতা উটু বা সামাস রথে চড়ে আকাশ পরিভ্রমণ করেন। ইজিপ্টের ক্ষেত্রেও সূর্য দেবতা রা আকাশ পরিভ্রমণ করতেন, তবে সেটা রথের জায়গায় ছিল নৌকো। তবে প্রাচীন ইজিপ্টে ফেরাওরা রথ ব্যবহার করতেন। তাঁদের সমাধিতে আমরা রথের দেখা পাবো। মোটামুটি 3-3500 বছর আগে গ্রিসেও সূর্য দেবতা হেলিওসের বহু ঘোড়ায় টানা রথে চড়ে আকাশ ভ্রমণের ব্যাপারটা কিন্তু হুবহু আমাদের মতো। শুধু পৌরাণিক গল্পের ক্ষেত্রেই নয়, রথযাত্রার অনুষ্ঠানের ক্ষেত্রেও আমাদের সঙ্গে মিল রয়েছে প্রাচীন মেসোপটেমিয়ার আর ইজিপ্টের। প্রাচীন ব্যাবিলন আর আশুরীয় সাম্রাজ্যে দেবতারা মন্দিরে বন্দী থাকতেন না সবসময়। বছরে একবার, বিশেষ করে নববর্ষ উৎসবের সময় আকিতুতে দেবতারা বেরিয়ে আসতেন।
দেবতা মাদুরক কিংবা আসুরের মূর্তি বসানো হতো এক বিশেষ রথের উপর। সাদা ঘোড়া টানা সেই রথ শহর জুড়ে ঘুরত। এই রথ ছিল একেবারে ধর্মীয়ভাবে পবিত্র, আর জনসাধারণ তখন রাস্তায় দাঁড়িয়ে প্রণাম করত এবং রাজাও সেই রথের সামনে মাথা নত করতেন। পুরীর মন্দিরে রাজার ঝাঁট দেওয়ার তাৎপর্যও কি এরকমই নয়? মিশরেও দেবতাদের চাকা বসানো বেদিতে বসিয়ে নগর পরিভ্রমণ করানো হতো। সেই ট্র্যাডিশন আমাদের দেশে আজও চলছে। অর্থাৎ এটা বলা যায় যে রথ শুরু থেকেই মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে আছে রাজা মহারাজাদের যুদ্ধ বিগ্রহের সঙ্গে। ইজিপ্টে ফেরাওদের সমাধিতে রথ দেওয়া হতো যাতে চড়ে তারা পরলোকে যাত্রা করতে পারতেন। আমাদের সিনাউলিতেও যে আস্ত রথটা পাওয়া গেছে সেটাও পাওয়া গেছে কিন্তু একটা সমাধি থেকেই। অনুমান করা হয় সেটা কোনো রাজকীয় সমাধি এবং মৃত্যু পরবর্তী জীবনের বিশ্বাস থেকে এই রথটাকে সমাধিস্থ করা হয়েছিল। বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরেছিলেন তাকে রথে করে শহর পরিভ্রমণ করিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এই কাহিনীটা আপনার মনে আছে নিশ্চয়ই। প্রাচীনকাল থেকেই রাজা, বীর, সম্মাননীয় বা পূজ্য ব্যক্তিদের বা তাদের কোনো প্রতীককে রথে করে বহন করে নগরযাত্রা করা হতো। এভাবেই যানবাহন থেকে রথযাত্রার আনুষ্ঠানিকতায় রূপ পায়। আর ওই যে বললাম, বীর বা পূজনীয় ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর প্রতীককে নিয়েও রথযাত্রা করা হতো। সেভাবেই রথে চড়ে মাটিতে নেমে আসেন দেবতারা। বেদ পুরাণে দেবতার রথের নানা গল্প আমরা পাই। আমাদের ইতিহাসের প্রাচীনতম সাহিত্যিক ডকুমেন্ট ঋগ্বেদে অসংখ্যবার রথের উল্লেখ আছে। সেখানে ইন্দ্র, অগ্নি, সূর্য, অশ্বিনী কুমার এমনকি উষা প্রত্যেকেই রথে চড়ে চলাফেরা করতেন। সূর্যদেবের রথ টেনে নিয়ে যায় 7টা ঘোড়া। উষার রথ ভোরের আলো নিয়ে আসে, আর ইন্দ্র তিনি তো রথে চড়ে যুদ্ধ করেন। এইসবই তখনকার লোকজ ধর্মবিশ্বাসের প্রতিফলন। ঋগ্বেদে দেখা যায় যে দেবরাজ ইন্দ্র ধ্বংস করেন উষা ও অদিতির শকট বা রথ। এখানে কিন্তু মাতৃতন্ত্রের জায়গায় পিতৃতন্ত্রের উঠে আসার একটা সংকেত আছে দেবী ধূমাবতীর বীজ। সে কথায় পড়ে আসবো। আপাতত রথ থেকে রথযাত্রা হয়ে ওঠার যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা শেষ করা যায় কঠোপনিষদের কথা উল্লেখ করে, যেখানে আমরা রথকে আলাদা দার্শনিক ব্যঞ্জনায় দেখতে পাবো। কঠোপনিষদে বলা হয়েছে যে আমাদের শরীর হচ্ছে রথ, আর মন রশি ও বুদ্ধি রথের সারথি। আত্মাকে বলা হয়েছে সেই রথের যাত্রী। আমাদের মন আর বুদ্ধি যেভাবে রথকে এগিয়ে নিয়ে যাবে লোভের পথে, ভোগের পথে অথবা মনুষ্যত্বের পথে, ত্যাগের সাধনার পথে, আমাদের আত্মা তেমনি অন্ধকারে মজ্জমান বা আলোকিত হয়ে উঠবে। অর্থাৎ রথ কেবল একটা বাহন নয়, প্রাচীনকাল থেকেই ধীরে ধীরে তা আমাদের সংস্কৃতি, বিশ্বাস, সংস্কার, উৎসব, উদযাপন বা বলা ভালো সার্বিক জনজীবনের অঙ্গ হয়ে উঠেছে। সাধারণ যান থেকে দার্শনিক আধ্যাত্মিক ব্যঞ্জনায় মহিমান্বিত হয়ে উঠেছে। আজ রথের প্রয়োজন ফুরালেও তাই এখনও রথ রয়ে গেছে আমাদের সংস্কৃতিতে, ধর্মীয় আচারে। আর যে কাউকেই যদি জিজ্ঞাসা করা হয় রথযাত্রা কাদের উৎসব, মানে কোন ধর্মীয় সম্প্রদায় মুখ্যত রথযাত্রা পালন করে থাকেন, উত্তর হবে বৈষ্ণবরা। কারণ পুরী থেকে মাহেশ, রথের দেবতা তো জগন্নাথ, যাকে মনে করা হয় কৃষ্ণ বা বিষ্ণুর রূপ। এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে ইতিহাসের নিরিখে দেখলে রথযাত্রা কোনোদিন কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কক্ষিগত ছিল না। সেই ঋগ্বেদের গল্পটা বলেছিলাম, যেখানে দেবরাজ ইন্দ্র আদি প্রকৃতি মাতা অদিতির শকট ভেঙে দিচ্ছেন এবং এর ফলে মাতা অদিতি শ্রীহীন হয়ে পড়ছেন। মলিন বস্ত্রে, নিরলঙ্কার, কন্দনলতার প্রকৃতি মাতৃকাকে যেন বৃদ্ধার মতো মনে হচ্ছে। তিনি ক্রূর দৃষ্টিতে অভিশাপ দিচ্ছেন। পশু পাখি কর্কশ স্বরে তার চারদিকে রোদন করছে। দেবীর চারিদিকে ঘন অন্ধকার। এই মূর্তি আমাদের পরিচিত দেবী ধূমাবতীর সঙ্গেই তো মিলে যায়। এই অদিতি, উষা, নিশা দেবদেবীদের এই ধারণাগুলো প্রাগর্য সভ্যতা থেকে প্রভাবিত। আপনারা জানেন যে সিন্ধু সভ্যতা ছিল মাতৃকা উপাসক। সেখান থেকেই একটা শিফটের বা একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বেদের এই কাহিনী। আর প্রাথমিক বৈদিক যুগে দেবদেবীদেরও আমরা দেখেছি রথারূঢ়া রূপে। শুধু প্রাচীনকালের কথাই বা বলি কেন, আজ দক্ষিণ ভারতে এমনকি বঙ্গেও দেবীদের রথযাত্রা হয়। তারাপীঠে পালিত হয় রথযাত্রা এবং অনুসন্ধান করলে দেখবেন এই রথযাত্রার তিথিটা সারা ভারতব্যাপী বিভিন্ন মাতৃমন্দিরেই বিশেষভাবে কিন্তু পালিত হয়। তাই রথযাত্রা যেমন বৈষ্ণবের, তার আগে থেকেও মানুষের শক্তি উপাসনার সঙ্গে এর যোগ রয়েছে। জগন্নাথ দেবের উৎস বিবর্তন নিয়ে একটা পর্ব করেছিলাম আগের বার রথে। সেখানে বলেছিলাম যে জগন্নাথ
আদিবাসী শবরদের দেবতা থেকে কীভাবে পরিবর্তিত হয়েছেন। সেই আদিবাসী সমাজেও দেবতাকে বহন করে পরিভ্রমণের ধারণা আছে। সেই ভিডিওতেই পুরীর মন্দিরের শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী বিমলার কথা বলেছিলাম। পৌরাণিক কাহিনী অনুসারে শক্তিপীঠ সেখানে জগন্নাথ ক্ষেত্র প্রতিষ্ঠার অনেক আগে থেকে আছে। আজও তা শক্তি সাধনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আসলে জগন্নাথ সংস্কৃতিতেই আছে এক মিশ্র রূপ। জগন্নাথ একদিকে বিষ্ণু, আবার তন্ত্রমতে তিনি ভৈরব, আর তাঁর পাশে পূজিতা হন বিমলা দেবী, এক শক্তিরূপী যিনি। পুরীতে যতক্ষণ না বিমলার কাছে প্রসাদ নিবেদন করা হয় ততক্ষণ পর্যন্ত তা মহাপ্রসাদ হয় না। অর্থাৎ জগন্নাথের রথযাত্রা হলেও তার অন্তর্নিহিত শক্তি আসছে এক শাক্ত ভিত্তি থেকে। অনেক পণ্ডিত বলেন যে জগন্নাথ একদা ছিলেন আদিবাসী তথা শাক্ত দেবতা, পরবর্তীতে তার বৈষ্ণবীকরণ হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই ত্রয়ী মূর্তিকে অনেকে এক দেবী আর তাঁর দুই সহচর, বিশেষত সুভদ্রা, তাকে কোথাও কোথাও দুর্গা রূপ বা অধিষ্ঠাত্রী শক্তি হিসাবে দেখা হয়। এর বাইরে আমরা আগেই দেখেছি যে তারাপীঠের মতো মন্দিরে রথযাত্রা হয়, আর তা হয় ঠিক সেই দিনে যেদিন জগন্নাথ দেবের রথযাত্রা হয়। এই সমাপতন নিছক কাকতালীয় নয়, বরং ঐতিহাসিক এক সহাবস্থানের প্রতিফলন। তন্ত্র আচারেও রথের উল্লেখ রয়েছে। নবরাত্রির সময় তন্ত্রমতে রথ বের করে দেবী তাতে আরূঢ়া হন, তাঁর বিজয়যাত্রার প্রতীক হিসাবে। অনেক পুরনো তান্ত্রিক পাঠে শক্তিরথ, যোগরথ, এমনকি আত্মারূপক রথেরও কথা রয়েছে। রথ সেখানে বাহন নয়, শক্তির একটা বহিঃপ্রকাশ। আর শুধু বৈষ্ণব শাক্ত নিয়েই বা আলোচনা করছি কেন? আমাদের জগন্নাথ দেব তো কোনো নির্দিষ্ট ধর্মের দেবতা নন, তার সঙ্গে মিশে আছে জৈন ও বৌদ্ধ প্রভাব। জগন্নাথ এই যে নামটা, অনেকের মতে সেটা এসেছে জিননাথ থেকে, এমন তত্ত্বও রয়েছে। জৈনদের মধ্যেও কিছু অঞ্চলে তীর্থঙ্করদের নিয়ে রথে তাদের বসিয়ে বের করা হয়। পশ্চিম ভারতে কিছু জৈন মন্দিরে বার্ষিক রথ উৎসব পালিত হয়, বিশেষত পার্শ্বনাথ বা ঋষভনাথের। জগন্নাথ, বলরাম, সুভদ্রার ত্রিমূর্তিকে বুদ্ধরা বুদ্ধ ধর্ম সংঘ এই ত্রিমূর্তির প্রতীক বলেও কল্পনা করে থাকেন। তাই রথযাত্রা এক পাক ঠিক নয়। একটা নির্দিষ্ট সীমায় আপনি ধরতে পারবেন না। প্রাচীনকাল থেকে মানুষের সভ্যতায়, সংস্কৃতিতে রথযাত্রা জায়গা করে নিয়েছে। আজ প্রাচীনতম রথযাত্রা উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের রথ হলেও রথের শিকড় আরও অনেক গভীরে। তারপর কালে কালে তা বিবর্তিত হয়েছে। সে কারণে সারা ভারতব্যাপী রথযাত্রার তিথিটা পালন করা হয়। নেপালের হাজার বছরের পুরনো রথের উৎসব থেকে তামিলনাড়ুর থের, তার নানা রূপ, সেই রথ আজও চলছে কারণ সুগভীর শিকড়ের কারণে আজও এই এআই এর যুগে আমরা তাকে উপড়ে ফেলতে পারিনি। আজ আমাদের ছোটরা ছোট ছোট হাতে যে রথের দড়ি টেনে নিয়ে চলেছে, তা আমাদের মহাভারতের সুমহান ইতিহাসের মূর্তিমান বিগ্রহ। আর্য, অনার্য, জৈন, বৌদ্ধ, শাক্ত, বৈষ্ণব, আরও না জানি কত সাংস্কৃতিক উত্তরাধিকার সেই ইতিহাসে রয়েছে। জগন্নাথ দেব সেই সুবিশাল ইতিহাসের পুঞ্জীভূত রূপকল্প। তাই তো তিনি নিরাকার। হাজার হাজার বছর ধরে সচল এই রথ অবিচল থাকুক। আমরা মাথা নত করি ইতিহাসের কাছে, উত্তরাধিকারের কাছে, নেমে দাঁড়াই রাজপথে। সেখানে আপনি আমি কেউ নই, আমরা এই আবহমান সময়েরই একটা ঢেউ। আমাদের দ্বারাই সভ্যতার রথের গল্প তৈরি হয়, আমরাই তাকে বহন করি। আবার আপনি আমি না থাকলে সে রথের কিছুই এসে যায় না। গল্পগুলো বেঁচে থাক। প্রয়োজনীয় মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক বাটনে সেটা প্রকাশ করতে ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে। সকলকে রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ।